1950 সালের আদলে মাদ্রাজের এক শুটিং সেট মডার্ন স্টুডিওর এক মুভি চলাকালীন সময় পরিচালকের সাথে নায়কের তুমুল কথাকাটি হওয়াতে ওই মুভির শুটিং ওই সেটে বন্ধ হয়ে যায়। এর কয়েক বছর পরেই নায়কের অফারে শুটিংটা আবার পুনরায় চালু হয়, কিন্তু হঠাৎ এক ঝড়ের রাতে ওই শুটিং সেটে কেউ একজন খুন হয়। কে খুন হয়, কে বা খুন করে, আর কেনই বা খুনটা করে, তা নিয়ে দুলকার সালমানের রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত সিনেমা কান্তা। কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। মুভিতে ডুব দেওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতে হঠাৎ এক ঝড়ের রাতে কোনো এক আগন্তুক স্টুডিওর একটা রুমে গুটি গুটি পায়ে প্রবেশ করে কারো দিকে গান তাক করে সেখানে তাকে মেরে ফেলে, কিন্তু এখানে কে বা কেন কাকে মারে তা কিছুই দেখানো হয় না। গল্প এখান থেকে শিফট হয়ে ঘটনা পুরো 1 মাস আগে চলে যায়। এই হলেন প্রডিউসার মার্টিন। সে বিভিন্ন রকম ভং-ভাং কলাকৌশল বুঝ দিয়ে পরিচালক আয়ার কাছে রিকোয়েস্ট করতে থাকে তার সেই ড্রিম প্রজেক্ট সান্তা যেন সে আবার শুরু করে। আর এই গল্পটাও সুপারস্টার মহাদেব এবং তার প্রথম তামিল সিনেমার হরর মুভি হতে যাচ্ছে। মার্টিনের এমন কথাবার্তা শুনে আয়া ওখান থেকে রাগ হয়ে চলে যেতে চায়, কেননা অতীতে মহাদেবের সাথে আয়ার এই শুটিং সেটে অনেক ঝামেলা হয়েছিল। তাই মহাদেবের সাথে সে এই কাজটা আর করতেই চাচ্ছিল না। মার্টিনো এখানে আয়াকে খুব করে বুঝায় গত কয়েক বছরে তাদের স্টুডিওর অনেক লোকসান হয়েছে। এছাড়া স্টুডিও ছিল তার বাবার স্বপ্নের জায়গা। আয়া যেন তার বাবার জন্য হলেও কাজটা আবার শুরু করে। পরবর্তী দিনে তৈরিতে বোঝা যায় আয়া কাজটা করতে রাজি হয়েছে। তাই স্টুডিওকে নতুন করে আবার সাজানো হয় এবং নতুন ক্যামেরাম্যানও আনা হয়। শুটিং এর জন্য অন্যান্য যন্ত্রাংশ নতুন বাহির থেকে আনা হয়, যেন গল্পে কোনো কমতি না থাকে। আর এসবের দায়িত্ব এসে পড়ে বাবুর উপর। এই হলেন বাবু, যিনি অনেক দৌড়াদৌড়ি করছেন সবকিছু ম্যানেজ করতে যেয়ে। আয়াও শুটিং সিটে এসে সবকিছু চেক করে দেখে যায়। এরপরে আয়া চলে যান গল্পের নায়িকা কুমারীর মেকআপ রুমে, যেখানে কুমারী ভাঙা ভাঙা শব্দে তামিল ভাষা চর্চা করছিল। কুমারী মূলত বার্মার মেয়ে। বার্মায় বন্যা এবং দেশে বিভিন্ন রকম সমস্যা হওয়ার ফলে কুমারী ওখান থেকে পালিয়ে এই দেশে চলে আসে এবং এখানে এসে ক্যাম্প থেকে পরিচালক তাকে পায়। পরিচালক তার চোখে কিছু একটা দেখেছিল, যা দেখে মনে হয়েছিল এই মেয়ে ঠিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার একটা নতুন পরিচয় তৈরি করতে পারবে। তাই তার এত বড় এক প্রজেক্টে অভিনয় করার সুযোগ পেয়ে যায় কুমারী। এরপরে আমাদের দেখানো হয় গল্পের নায়ক টিকে মহাদেবকে, যার মাঝে এত পরিমাণ আত্মঅহংকার ছিল যে সে তার গুরুকে নিম্ন পরিমাণও সম্মান দেখায় না। আর সে শুটিং সেটে এসে বাবুকে ডাক দিয়ে বলে, গল্পটা ঠিক যেখান থেকে থেমে গিয়েছিল সেখান থেকেই আবার শুরু হবে। আমি কিন্তু আর প্রথম থেকে শুরু করতে পারবো না। আর আমি এখানে তখনই অভিনয় করব যখন এখানে সব ডিরেকশন আমার কথা মতো দেওয়া হবে, কোনো ডাইরেক্টর বা পরিচালকের কথা মতো দেওয়া হবে না। মার্টিনও বেলবেলাইয়া তার এক কথায় রাজি হয়ে যায়। আর এখানেই এন্ট্রি নেয় কুমারী, যার অবস্থান দেখে বুঝাই যাচ্ছে একমাত্র সেই আয়ার পক্ষে রয়েছে। সে আয়ার কথার বাহিরে এক বিন্দু পরিমাণ অভিনয় করবে না। আর কি, গল্পটা শুরু হয়ে যায় পরিচালক আর নায়কের মাঝে রেষারেষি আর দ্বন্দ্ব দিয়ে। এরপরই মহাদেবের কথা মতোই শুটিং শুরু হয়। মহাদেবের এমন অভিনয় দেখে আয়ার ওদিনের ঘটনার কথা পুনরায় মনে পড়তে থাকে। ওদিন সামান্য কথা নিয়ে কিভাবে দুজনের মাঝে ঝগড়া হয়েছিল তা বারবার আয়া মনে পড়তে থাকে। আয়ার কথা মতো ওই দিনও মহাদেব কোনো অভিনয় করছিল না, উল্টাপাল্টা ভুলভাল অভিনয় করছিল। এক পর্যায়ে আয়া রাগ হয়ে মহাদেবের উপর একটা চেয়ার ছুঁড়ে মারে। এই চেয়ার ছুঁড়ে মারাটাই মূলত মহাদেবের জন্য ইগো প্রবলেম হয়ে দাঁড়ায়। আজও ঠিক মহাদেব নিজের মন মতোই অভিনয় করছে। ঠিক তখনই মহাদেব বলে, এই মুভির নাম একটা ক্যাচি নাম হওয়া দরকার, তাই এই মুভির নাম আজ থেকে কান্তা। কথা বলেই মহাদেব ওখান থেকে চলে যায়। তখনই আয়ার মনে পড়তে থাকে কিভাবে আয়া এই মহাদেবকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছিল। মহাদেব সামান্য একটা ছবিও তুলতে পারতো না, ছবি তোলার অ্যাঙ্গেলটা পর্যন্ত আয়া শিখিয়েছিল মহাদেবকে। যা মনে করতে করতেই গল্পটা চলে আসে আবার বর্তমানে, যেখানে কুমারী আয়ার ডিরেকশন ছাড়া বিন্দু পরিমাণ কোনো কাজই করবে না। তাই সে বারবার আয়াকে ডাকতে থাকে। পুরো শুটিং সেট মহাদেবের কথা শুনলো, একমাত্র এই কুমারী আয়ার কথা ছাড়া কোনো অভিনয় করছিল না। আর আয়ারও টার্গেট এই ছবির মাধ্যমে যেন সে কুমারীকে সবার সামনে তুলে ধরতে পারে। তাই গুরুত্বপূর্ণ সব দৃশ্যে এবং শক্তিশালী সব সংলাপে অভিনয়ের অ্যাঙ্গেল যেন সব এসে পড়ছিল কুমারীর উপরে। কুমারীর এমন দূরদর্শী অভিনয় দেখে মহাদেবও রীতিমতো অবাক হয়ে যায়। তাই সে একই দৃশ্য আবার কুমারীর সাথে করার জন্য বাবুকে পাঠালে বাবু কুমারীকে জিজ্ঞেস করতে কুমারী জিজ্ঞেস করে আয়াকে। যখনই আয়া বলে না আর করা লাগবে না দৃশ্য, তখনই কুমারী বাবুকেও মানা করে দেয়। আর বাবু এসেও জানিয়ে দেয় কুমারী এই দৃশ্যে আর অভিনয় করবে না।
সে যেন পরবর্তী দৃশ্যের জন্য নিজেকে তৈরি করে নেয়। এরপরই যত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দৃশ্য যা ছিল সবকিছুতে অভিনয় করতে থাকে কুমারী। অভিনয়ের এক দৃশ্যে মহাদেব কুমারীকে চিট করবে, যেখানে কুমারী রাগ হয়ে মহাদেবকে থাপ্পড় দিবে। এই থাপ্পড়টা যেন কুমারীর একদম ভিতর থেকে এসে পড়ে, যার কারণে সে অনেক জোরে মহাদেবকে থাপ্পড় দিয়ে ফেলে। আর এই থাপ্পড়টাই মহাদেবকে আরো বেশি রাগান্বিত করে ফেলে। তাই সে বারবার এই থাপ্পড়ের টেকটা নিতে থাকে। কিন্তু প্রথমে যেভাবে কুমারী থাপ্পড়টা দিয়েছিল, পরে সে থাপ্পড়টা দিতে পারে না, যা দেখে কুমারীর উপর আরো বেশি রাগান্বিত হয়ে নিজের গালে নিচে থাপ্পড় দিতে থাকে মহাদেব। মহাদেবের এমন পাগলামি দেখে কুমারীও সত্যি সত্যি মনে করে কান্না করে ফেলে। এভাবেই শেষ হয়ে যায় প্রথম দিনের প্রথম টেকটি, এবং পরবর্তী টেকের জন্য তারা আবার নতুনভাবে প্রিপারেশন নিতে থাকে। এরপরে শুরু হয়ে যায় পরবর্তী টেক। পরবর্তী টেকে কুমারীর অভিনয় হলো সে তার হাজবেন্ডের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তার মাঝে আত্মা ভর করবে। কুমারীর এমন অভিনয় দেখে সেটে থাকা সবাই সহ এবং মহাদেব অনেক অবাক হয়ে যায় এবং সবাই মিলে হাততালি দিয়ে ফেলে। মহাদেব সহ সেটে থাকা সবার এমন প্রশংসা পেয়ে কুমারীও অনেক খুশি হয়ে যায়। মহাদেবের এমন ব্যবহার দেখে মহাদেবের প্রতি আগ্রহ এবং কৌতূহল নিয়ে আয়ার অ্যাসিস্ট্যান্ট থেকে মহাদেব সম্পর্কে সবকিছু জানতে চায়। উনি বলতে থাকেন মহাদেবকেও আয়া এক যাত্রাপালা থেকে তার অভিনয় দেখে এ বাড়িতে এনেছিলেন। ঠিক তুমি যে রুমে থাকো ওই রুমেই থাকতেন মহাদেব। অভিনয়ে বিভিন্ন রকম কলা কৌশল, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু শিখিয়েছিলেন আয়া মহাদেবকে। আয়ার প্রতি মহাদেব এত পরিমাণে কৃতজ্ঞ ছিলেন যে কখনই আয়ার বরাবর চেয়ার কিংবা আয়ার উপরে চেয়ারে সে বসতেন না। আয়ার ডিরেকশন মতো মহাদেবের প্রথম অভিনীত ছবিও অনেক হিট হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট থেকে মহাদেব সম্পর্কে সবকিছু শুনে কুমারী অনুতপ্ত হয়ে আজকের থাপ্পড়ের জন্য মহাদেবের কাছে চলে যায় ক্ষমা চাওয়ার জন্য। মহাদেবও হাসি দিয়ে তাকে ক্ষমা করে দেয়। আজ কুমারের অভিনয়ের 1000 দিন পূর্তি উপলক্ষে এক কনভেনশন হলে অনেক বড় করে অনুষ্ঠান করা হয়েছে। তাই মহাদেবও রিকোয়েস্ট করে কুমারীকে তার সাথে করে ওই হলে নিয়ে যায়। হলে ঢুকতেই মহাদেবের এমন পপুলারিটি দেখে কুমারী পুরো রীতিমতো হকচকিয়ে যায়। যেহেতু কুমারী বার্মার মেয়ে, তাই মহাদেবকে প্রথমে এত ভালোভাবে চিনত না। মহাদেব যে এত বড় সুপারস্টার তাও কুমারী জানতো না। এখানে কুমারী মহাদেবের প্রতি একটু দুর্বলতা কাজ করে। ঠিক ওখানে উপস্থিত থাকা দর্শকদের রিকোয়েস্টে মহাদেব কোনো এক মেয়ের উদ্দেশ্যে একটা গান গায়। ব্যাস, বিরতির পর থেকেই মহাদেব আস্তে আস্তে কুমারীর আরো কাছে আসতে থাকে। শুটিংয়ের সময় শুটিংয়ের বিভিন্ন রকম সিনের অজুহাতে সে কুমারীর আরো ক্লোজ হয়, যা চোখ এড়ায় না আয়া। একে তো মহাদেব আর আয়ার সম্পর্ক সাপ বেজে, তার উপর এখন দুজনের সম্পর্ক আরো বেশি বাজে হওয়া শুরু করলো এই কুমারীকে নিয়ে। যেখানে আয়া চেয়েছিল কুমারীকে নিজের হাতে গড়ে তুলবে তামিল জগতে অন্যতম এক সুপারস্টার হিসেবে, সেখানে কুমারী কিনা জড়িয়ে পড়ছে মহাদেবের সাথে সম্পর্কে, যা কিছুতেই মানতে পারছিল না আয়া। ঠিক পরের দিনই মহাদেবের একটি শুটিং সিন ছিল এমন যেখানে তার স্ত্রীর সাথে প্রতারণার কারণে নিজের উপর নিজের অনেক রাগ হবে এবং গিল্টি ফিল হবে, এবং এক পর্যায়ে রাগের বশে সে তার মাথা আয়নাতে বাড়ি দিবে জোরে। এরপর শুটিং শুরু হয়। ঠিক তখনই বাবু এসে জানায় আয়নাটা তো আসল, এখানে তো মহাদেবের ক্ষতি হতে পারে। কিন্তু আয়া রাগের বশে এবং জেদের বশে সে আসল আয়নাটাই রেখে দেয়। এর পরপরই স্ক্রিপ্ট অনুসারে মহাদেব যখন তার অভিনয় শুরু করে এবং অভিনয় এক পর্যায়ে গ্লাসের মধ্যে নিজের মাথাটা বাড়িয়ে দেয়, সাথে সাথে তার মাথাটা ফেটে রক্ত বাইর হওয়া শুরু করে। এই খবরটা পুরো আবার নিউজ মিডিয়াও ছড়িয়ে পড়ে। মহাদেবও বুঝতে পারে আয়া ইচ্ছাকৃতভাবে ওখানে আসল আয়নায় রেখেছিল। তখনই বাবু এসে জানায় আজকে কুমারী শুটিং সেটে আসতে পারবে না, কারণ আয়া গতকাল রোড অ্যাক্সিডেন্টে তার পায়ে অনেক আঘাত পেয়েছে। এদিকে কুমারী না আসায় মহাদেবও কুমারীকে অনেক মিস করতে থাকে এবং বুঝতে পারে সেই কুমারীকে সত্যি সত্যি কতটা ভালোবেসে ফেলেছে। তাই সে আর দেরি না করে দ্রুত কুমারীকে দেখার জন্য আয়াদের বাড়িতে চলে যায়। গিয়ে কুমারীকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন শুটিং সেটে চলে আসে অভিনয় করার জন্য। কিন্তু কুমারী আয়াকে একা রেখে কিছুতেই শুটিং সেটে যাবে না। আর যদি মহাদেব আয়ার সাথে একটাবার দেখা করে, সব ঠিকঠাক করে নেয়, তাহলে সে শুটিং সেটে যাবে। কুমারীর এমন সত্ত্বে মহাদেবও রাজি হয়ে আয়ার সাথে দেখা করতে যায়। কিন্তু আয়া এখানে উল্টো রাগান্বিত হয়ে বলে সেই নাকি ইচ্ছাকৃতভাবে তাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে। আয়া থেকে এমন ব্যবহার পেয়ে মহাদেব আরো বেশি রাগান্বিত হয়ে চলে যেতে গেলেই কুমারী তখন পিছন থেকে আটকিয়ে জানতে চায় কেন তারা এমন করছে। তখনই মহাদেব জানায় তোমার এই আয়া যখন তুমি অনেক বড় সুপারস্টার হয়ে যাবা তখনই তোমাকে পিছন থেকে টেনে ধরে নামিয়ে আনবে। এত পরিমাণ হিংসা এবং অহংকার তোমার এই আয়ার মনে।
ঠিক তখনই আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মহাদেবের প্রথম ছবি হিট হওয়ার পরপরই মহাদেব নতুন নতুন যখন আরও ছবি পাচ্ছিল, তখন আয়া থেকে বিদায় নিয়ে ওই ছবিগুলো শুটিংয়ের জন্য চলে যায়। মহাদেবের এমন সফলতা দেখে আয়াও অনেক খুশি হয়ে যায়, যার ফলে তার এই ড্রিম প্রজেক্ট সানটার জন্য নায়ক হিসেবে সে মহাদেবকে বেছে নেয়। যেহেতু আয়া তার মায়ের গল্পের আদলে সান্টার গল্প লিখেছিল, তাই আয়া মহাদেব থেকে যেমন চরিত্র আশা করছিল, কিন্তু মহাদেব সে চরিত্রটা দিতে পারছিল না। বারংবার শ্যুট নেওয়ার পরও মহাদেব এখানে ভুল করছিল। আয়ার মন মতো কোনোভাবেই মহাদেব কেন জানি অভিনয় করতে পারছিল না, যার কারণে আয়া অনেক রাগান্বিত হয়ে পড়ে। ঠিক তখনই মহাদেব ও প্রডিউসারকে বলে যে এই গল্পের সিন যেন সে পরিবর্তন করে দেয়, কারণ যদি শেষে নায়কে মারা যায় তাহলে তার গল্প কোনো মজাই থাকবে না। আরে এমন গল্প সুপারহিটও হবে না, অতীতে তো আমি অনেক অভিনয় করেছি। মহাদেবের এমন অহংকারমূলক বক্তব্য শুনে আয়া আরো বেশি রাগান্বিত হয়ে পড়ে, কারণ মহাদেবও জানতো এই সানটা আয়ার কি পরিমাণ ড্রিম প্রজেক্ট ছিল, যাকে মহাদেব যেন সামান্য এক গল্প মনে করছিল। আয়াও এখানে মহাদেবের উপর রাগান্বিত হয়ে বলে সে ঘোড়াগাধার মতো অভিনয় করে, সঠিক অভিনয় সে করতেই পারছে না। কথা বলে সে মহাদেবের উপর একটা চেয়ার ছুঁড়ে মারে। এমন নিউজ চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক ওই দিনই সান্টা গল্পের শুটিং অর্ধেক পথে থেমে যায়। এরই মাঝে অন্য এক শুটিং স্পটে নায়িকার খুনের দায়ে পুলিশ এসে ধরে নিয়ে যায় মহাদেবকে। ঠিক তখনই মহাদেবের এমন বিপদে পাশে এসে দাঁড়ায় আয়া। আয়া এসে মহাদেবকে জামিনে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় মহাদেব আয়াকে বলতে থাকে তার এত বড় ক্ষতি কে করেছে, এত বড় শত্রু তার পিছনে কে হতে পারে। আর তখনই আয়া বলে যখনই কারো মাঝে অহংকারের বাসা একদম পরিপূর্ণভাবে বেঁধে যায়, ঠিক তখনই গুরুই নেমে আসে তাকে শিক্ষা দেওয়ার জন্য। এ কথা বলে আয়া ওদিন তাকে মাঝপথে রেখে চলে যায়। এরপরে কেটে যায় অনেকগুলোই বছর। মহাদেবও ওই দিনের শিক্ষা নিয়ে আর পিছনে না ফিরে আজকে হয়ে যায় সে সুপারস্টার। কুমারী ফিরে এসেছে খুশিতে। মহাদেবও কুমারীকে এক পার্সোনাল মেকআপ রুম সারপ্রাইজ হিসেবে গিফট করে, যা দেখে কুমারী আরো বেশি খুশি হয়ে যায়। এভাবে তাদের সম্পর্ক আরো অনেক বেশি গাঢ় হতে থাকে এবং তারা একে অপরের অনেক বেশি কাছে চলে আসে। এদিকে মার্টিন তাদের অজান্তে তাদের এই কাছে আসার অনেকগুলো ছবি তুলে নেয় এবং ছবিগুলো নিয়ে সবগুলো আয়াকে দেখায়। এই সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিল মহাদেব আর কুমারী। মহাদেবও এখানে কুমারীকে প্রতিজ্ঞা করায় তাদের এই সম্পর্কের কথা যেন কিছুতে আয়া জানতে না পারে। কিন্তু তাদের দুজনে কেউ তো জানে না আয়া আগে থেকেই তাদের নোটিশ করছিল। ইনি হলেন মহাদেবের স্ত্রী রানী। একদিকে মহাদেব কুমারীর সাথে লটস-পটস করছে, আর অন্যদিকে মহাদেবের স্ত্রী মহাদেবের অপেক্ষার প্রহর গুনছে। এদিকে এও দেখা যায় মহাদেব আর কুমারী একদম অন্তরঙ্গ অবস্থার ছবি কেউ একজন তুলে নিয়েছে। দেখো এখানে বউয়ের সাথে মহাদেবের অভিনয়, মানে সে যে অ্যাক্টর, তার অ্যাক্টিং স্কিল যে সে তার পরিবারও কাজে লাগে তা এখানে না দেখলে বোঝা যায় না। আজকে মহাদেবের শ্বশুরের জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে সে অ্যানাউন্সমেন্ট করে মহাদেবের শ্বশুরকে অনেক দামি একটা ঘড়ি উপহার দেয়, যা দেখে খুশিতে শ্বশুরও তাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু পরক্ষণে শ্বশুর তাকে একটা রুমের ভিতরে নিয়ে কিছু ছবি দেখিয়ে বলে এগুলোর মানে কি, যদি আমার মেয়ে রানী জানতে পারে তবে সে নিজেকে কিছুতেই এ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। কিন্তু মহাদেব বলে এগুলো সবগুলোই ফেক, এগুলো তাদের শুটিংয়ের সময় কেউ একজন তাদের অজান্তে ছবিগুলো তুলেছে। ঠিক পরের দিনে শুটিং সেটে একটা ঝুমুর মহাদেবের উপর পড়তে পড়তে গিয়েও বেঁচে যায়। মহাদেবও এখানে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এখানে আয়াকে দেখে মনে হচ্ছিল সেই যেন কিছু একটা জানে এ সম্পর্কে, যা দেখে মহাদেবের মনও ভয় তৈরি হতে থাকে। ঠিক তখনই মহাদেব রাগান্বিত হয়ে মাটির রুমে যেয়ে বলে যদি এরকম অসচেতন থাকা হয় তাহলে আমি আর অভিনয় করব না। আর ওদিনে শুটিংয়ের মাঝে কুমারীও কেন জানি মহাদেবের উপর ছুরির আঘাত করতে যায়। কুমারীর এমন ব্যবহারও মহাদেব ভয় পেয়ে যায়। আবার শুটিংয়ের এক পর্যায়ে মহাদেবকে রশি দিয়ে পেঁচিয়ে ধরা হয়। এগুলো সবার সামনে শুটিং মনে হলো, আসলে কিন্তু মহাদেবকে মানসিক এবং শারীরিকভাবে আয়া কোনো না কোনোভাবে কেন জানি আঘাত করছিল, যা কিছুতেই কুমারী মানতে পারছে না। এদিকে আজকে মহাদেবের শুটিং দেখার জন্য মহাদেবের স্ত্রী রানী এসে শুটিং সেটে হাজির হয়ে পড়ে। যেহেতু প্রথম থেকেই মহাদেবের শুটিং সেট আজকে এলোমেলো বা অনিরাপদ মনে হচ্ছিল, তাই সে রানীকে আবার বাসায় পাঠিয়ে দিতে বিভিন্ন রকম ভঙ্গাম বুঝিয়ে। ঠিক তখনই শুটিং চলাকালীন সময় শুটিং সেটেই নকল গুলির বদলে তাকে আসল গুলি দিয়ে শুট করা হয়, কিন্তু ভাগ্যক্রমে সে গুলি তার পাশ কেটে বাইর হয়ে যায় গ্লাস দিয়ে, যা দেখে কুমারী, মহাদেব এবং ওখানে সেটে থাকা সবাই মোটামুটি অনেক ভয় পেয়ে যায়।
মহাদেবও অনেক রাগারাগি করে এই গল্পে আর অভিনয় করবে না বলে চলে যেতে থাকে। আগের বার তাকে মিথ্যা মামলা পুলিশে ধরে দিতে চেয়েছিল, আর মহাদেবের কথা প্রথম থেকেই আয়া তাকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে। এখন সরাসরি গান আর আয়ার কথা সেগুলো কিছুই করেনি, শুধু শুধু তাকে কালার করার জন্য এসব কথা বলা হচ্ছে। মহাদেব যদি চায় সে যেন চলে যায়, এই অভিনয় শেষ ক্লাইম্যাক্স সে কুমারীকে দিয়ে করাবে। কিন্তু মহাদেবের উপর এমন হঠাৎ গুলি চড়ায় কুমারী আর গল্পের বাকি শুট করবে না বলে সেও রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর কুমারী যখন তার শুটিং রুমে গিয়ে বসে বসে কান্না করছিল, ওখানে গিয়ে যে হাজির হয় মহাদেব। মহাদেব তাকে কথা দেয় আগামীকালে তারা মন্দিরে গিয়ে বিয়ে করবে। কুমারী যেন আজ রাতে শুটিং সেটেই থাকে। মহাদেব তখন কুমারী থেকে কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করে আয়া তাদের সম্পর্কে কথা কিছু জানে কিনা, কিন্তু কুমারী সব অস্বীকার করে বলে না। মহাদেব কুমারীর রুম থেকে বাইর হওয়ার সাথে সাথে ওখানে এসে হাজির হয় আয়া। মহাদেবকে দেখে আয়া তাকে এড়িয়ে ওখান থেকে চলে যায়। এরপরে সিন শিফট হয়ে ওদিন রাতেই চলে যান, যা আমাদেরকে গল্পের প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল। কেউ একজন রাতের আধারে এসে কুমারীকে গুলি করে চলে যায়। তার মানে ওই রাতে কুমারী খুন হয়েছিল, কিন্তু কে করেছে খুন, কেনই বা এসে তাকে খুন করে চলে গেল। ঘুড়ির শব্দ পেয়ে শুটিং সেটের দারোয়ান উঠে পড়ে এবং দ্রুত উপরে গিয়ে কিছু রক্তের পায়ের ছাপ দেখতে পায় এবং পায়ের ছাপ ধরে এগিয়ে গিয়েই দেখে এ কি, এ তো আয়া। সে দেরি না করে দ্রুত মার্টিনকে গিয়ে ডেকে নিয়ে আসে। মার্টিনও এমন দৃশ্য দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দ্রুত পুলিশকে ইনফর্ম করে দেয়। অল্প কিছুক্ষণের মাঝে পুলিশও এসে শুটিং সেটে হাজির হয়ে যায়। আর এই খুনি ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়ে এই অফিসার ফোনিক্সের উপরে, যে কিনা এমন মিস্ট্রিয়াস মার্ডারগুলো খুব সহজেই সলভ করতে পারে। অফিসার এসেই দেখে রক্তের চারপাশে যে জুতার পায়ের ছাপ রয়েছে তা আয়ারই জুতার পায়ের ছাপ। আবার সে এসে আয়াকে বিভিন্ন রকম বিভ্রান্তমূলক প্রশ্ন করতে থাকে, কিন্তু আয়া প্রথম থেকেই কারো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না এবং কুমারীর লাশের পাশে চুপ হয়ে বসেছিল। অফিসার যখনই বিভ্রান্তমূলক প্রশ্ন করতে করতে মুভির শেষ ক্লাইম্যাক্সটা পুরাতে যাবে, তখনই আয়া উঠে বলে মহাদেবকে ধরে নিয়ে এসো, তারপর আমি কথা বলবো। দিকে পুলিশ কমিশনার অফিসারকে ফোন দিয়ে বলে খুন হয়েছে, খুনি পাশে আছে, খুনিকে যেন তাড়াতাড়ি ধরে নিয়ে যাওয়া হয়, আর মহাদেবকে যেন সে কল দিয়ে ডিস্টার্ব না করে। কমিশনার কল কেটে দিল। সে সবাইকে শুনিয়ে বলে হ্যাঁ, মহাদেবকে এখানে আনা হবে এবং তাকেও ইনভেস্টিগেশন করা হবে। এতক্ষণ যা ঘটেছিল তার সব খবর গিয়ে পৌঁছায় মহাদেবের কানে। সে দ্রুত আর দেরি না করে ঘুম থেকে উঠে শুটিং সেটে চলে আসে। ওইদিকে ফোনিক্স কুমারীর বান্ধবী রানীকেও নিয়ে আসে। রানীও প্রথম থেকে চাইতো সে অভিনয় করবে, কিন্তু আয়া তাকে সুযোগ না দিয়ে কুমারীকে এই সুযোগ দিয়েছিল। তখন রানী আরো বিস্ময়কর এক তথ্য দিয়ে বলে গতকাল মহাদেব কুমারীর রুম থেকে যাওয়ার পরপরই ওই রুমে প্রবেশ করেছিল আয়া, আর আয়া তাকে তখন রাগান্বিত হয়ে বলেছিল যদি সে দ্বিতীয়বার মহাদেবের সাথে তাকে কখনো দেখে তবে তাকে মেরে ফেলবে। এই কথা শুনে রানী মনে করছিল আয়া হয়তো রাগ করে বলেছে, কিন্তু সত্যি সত্যি আজকে মেরে ফেললো কি তাকে। এরপর রুমে ঢোকার পরপরই কুমারী রানীকে খুশি হয়ে বলেছিল আগামীকালই মহাদেব তাকে বিয়ে করবে। এসবের মাঝে অফিসার লক্ষ্য করে রানীর হাতে এক স্বর্ণের ব্রেসলেট। সামান্য এক মেকআপ আর্টিস্টের হাতে এমন ব্রেসলেট দেখে ফোনিক্স তাকে চাপ দিতে সে বলে মার্টিন তাকে দিয়েছে। ফোনিক্স বুঝতে পারে মার্টিনের সাথে তার কোনো চক্কর রয়েছে। যেহেতু একটি সেটে পুরো নিরাপত্তা এবং সবকিছু কন্ট্রোল প্রযোজকের হাতে থাকে, সেহেতু যে কোনো সময় মার্টিনও খুন করাতে পারে। আবার এতক্ষণ ইনভেস্টিগেশনের পর সে জানতে পারে মার্টিনের কাছে একটা গুলি রয়েছে। তাই সে মার্টিনের রুমে গিয়ে মার্টিনকেও বিভিন্ন রকম বিভ্রান্তমূলক প্রশ্ন করতে থাকে। এখানে ফোনিক্স এও জানতে পারে মার্টিনই মহাদেব আর কুমারীর ওই পার্সোনাল ছবিগুলো তুলেছিল। তাই ছবিগুলো আর গানটা বাই করে দেওয়ার জন্য তাকে মারতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আয়া এসেই তার থেকে ছবিগুলো আর গানটা নিয়ে গিয়েছিল। এদিকে রানীর হঠাৎ করে মনে পড়ে কিছুদিন আগে মহাদেবেরই পার্সোনাল ড্রাইভার সিলভাম এসে কুমারীকে অনেক রাগারাগি করে বলেছিল কুমারী যেন মহাদেবের সাথে আর কোনো সম্পর্ক না রাখে। রানী কুমারী অনেক কান্নাকাটি করেছে। এগুলো সবগুলো গিয়ে রানী জানিয়েছিল মহাদেবকে। এতে মহাদেবও ড্রাইভারের উপর অনেক রাগান্বিত হয়ে ড্রাইভারকে তার পরার বেল্টিতে অনেক মারছিল। এসবের মাঝে শুটিং সেটে এসে হাজির হয় মহাদেব। মহাদেব এসে কুমারীর লাশ দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। যেখানে আজকে তাদের বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে আজ কুমারী দুনিয়াতে নেই। এসব চিন্তা করে মহাদেব যেন কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। কাঁদতে কাঁদতে হঠাৎ করেই সে আয়ার শার্টের কলার ধরে বলতে থাকে আমাদের সম্পর্ক তুমি মেনে নিতে পারোনি, তাই না? তুমি এটা চেয়েছিলে কেউ যেন তোমার উপর আর উঠতে না পারে। সবসময় তুমি আমাদেরকে নিজে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছো, এই জন্য মেরে ফেললে কুমারীকে। দিকে আয়া এতক্ষণ চুপ করে থাকলো। এখন বলে আর কত অভিনয় করবি তুই? এই অভিনয় করে আমার ভোলাভালা মেয়ের মতো কুমারীকে তুই প্রেগনেন্ট করে মেরে ফেললি, নিজের রাস্তা ক্লিয়ার করলি না। এসব বলতে বলতেই একজন আরেকজনকে মারা শুরু করে। অফিসে তাদের থেকে ইনফরমেশন বাহির করার জন্য এতক্ষণ কিছু না বললো, এখন এসে সে আয়াকে ঠান্ডা করার জন্য আলাদা রুমে নিয়ে যায়। এদিকে অফিসারও চিন্তায় পড়ে যায়। একদিকে সুপারস্টার হিরো যে দারুণ অভিনয় করতে জানে, আর অন্যদিকে ডিরেক্টর আয়া।
যার বিরুদ্ধে রয়েছে সকল প্রমাণ, কিন্তু মার্ডার ওয়েপেন গুলিটা এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। তাই সেটে থাকা সকল থেকে এক এক করে জবানবন্দি নেওয়া হয়। এরপর জবানবন্দি নেওয়া হয় মহাদেব থেকে। এখানে অফিসার মহাদেবকে রাগিয়ে তার থেকে আরো তথ্য বাইর করার জন্য বলছিল। সমাজে নিজের ইমেজ ধরে রাখার জন্য নিজের বাচ্চাকে এবং কুমারীকে মেরে ফেলেছ। ও আয়া মহাদেবের তখন ঝগড়ায় আমরা জানতে পারছিলাম কুমারী মৃত্যুর আগে প্রেগনেন্ট ছিল। অফিসার থেকে এমন কথাবার্তা শুনে মহাদেব এখানে রাগান্বিত না হয়ে উল্টা কান্না কান্না গলায় বলতে থাকে, আমি কি করে কুমারীকে এবং আমার বাচ্চাকে মেরে ফেলবো, যেখানে আমি কুমারীকে আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসতাম, যেখানে আমি আজকে তাকে বিয়ে করতে চেয়েছিলাম, সামাজিক মর্যাদা দিতে চেয়েছিলাম কুমারীকে এবং আমার অনাগত সন্তানকে। ওখানে অফিসার কুমারকে জিজ্ঞেস করে, ওদিন মেকআপ রুম থেকে তুমি কই গিয়েছিলে? এরপরে মহাদেব জানায়, ওদিন কুমারীকে যখন সে বিয়ের কথা দিয়েছিল এর পরপরই সে তার শ্বশুর সাথে দেখা করতে গেছে। সে ওই দিনই তার শ্বশুরকে জানিয়েছিল আগামীকাল সে কুমারীকে বিয়ে করতে যাচ্ছে। এই শুনে তার মাঝে এবং তার শ্বশুর মাঝে অনেক ঝগড়া এবং কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুমার ওখান থেকে রাগ করে চলে যায়। সে ভেবেছিল আজকে সকালে তার ওয়াইফ দেবীকে সবটা জানাবে, কিন্তু তার আগেই কুমারীকে কেউ খুন করে ফেলেছে। এসব কথা বলে মহাদেব আরো কান্না করা শুরু করে। এরই মাঝে অফিসার দেবী এবং কুমারের মাঝে যে দরজাটা ছিল তা খুলে দেয়। তার মানে এতক্ষণ কুমার যা বলেছিল সবটাই দেবী শুনেছে। আবার অফিসার দেবীকে বলে, কি স্বামী পরকীয়া মাইনা নিতে পারোনি, তাই কি নিজ হাতেই ঠিক এভাবে করে গান শুট করে তাকে মেরে ফেলেছো? তখনই দেবী জানে, আমি গতকাল থেকে বাসা থেকে একটুও বাহির হইনি। আসলে কথার ছলে এখানে অফিসার দেবীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছিল। এরপর তাদের ড্রাইভার সিলভামকে আবার ডেকে নিয়ে আনা হয়, কারণ এসবের মাঝে অফিসার দূর থেকে লক্ষ্য করেছিল সিলভামের হাতে দেবীর নামে একটা ট্যাটু রয়েছে। তাই এখানে সিলভামকে ফোর্স দিতে সিলভাম বলতে শুরু করে, সে 5 বছর বয়স থেকেই নিজের কোলের পিঠে আমি দেবীকে মানুষ করেছি। তারই স্বামী যখন অন্য মেয়ের সাথে পরকীয়া করবে, বিভিন্ন রকম সম্পর্কে জড়াবে, আমি তা কিভাবে মেনে নিব? তাই ওদিন শুটিং সেটে যে গুলিটা চলেছিলাম শুধু সেটারই বন্দুক চেঞ্জ করেছিলাম। সিলভামে এমন জনবন্দি নিতে নিতে ওখানে এসে হাজির হয়েছে দেবীর বাবা, মানে মহাদেবের শ্বশুর। সে তার মেয়েকে এবং তার মেয়ের জামাইকে ওখান থেকে নিয়ে যেতে গেলেই অফিসার ফোনিক্স পিছন থেকে বলে ওঠে, আপনার মেয়ে তার ড্রাইভারকে দিয়ে এই খুন করেছে। আমি আমার স্টেটমেন্টে এটা লিখেই সাবমিট করে দিচ্ছি। তখনই দেবীর বাবা বলে ওঠে, এত কথা বলার কি দরকার রয়েছে, স্টেটমেন্টে লিখে দাও। ডিরেক্টরই নিজের স্বার্থ হাসিলের জন্য কুমারীকে খুন করেছে। কথা শুনতে আয়া অনেক রাগান্বিত হয়ে পড়ে। সবাই মিলে আয়াকে কোনো রকম বসিয়ে অফিসার মার্টিন তার কথা মতো তার স্টেটমেন্ট লিখতে শুরু করে। এই খুনের জন্য দেবী, দেবীর বাবা এবং তার ড্রাইভার দায়ী। একথা বলে সে স্টেটমেন্টে স্বাক্ষর করে ফেলে। এই দেখে দেবীর বাবা মোটামুটি এখন ভয় পেয়ে যায় এবং সে সেটেলমেন্টে আসতে রাজি হয়। আসলে ফিনিক্স চাচ্ছিল যে আয়াকে আর মহাদেবকে একসাথে বসাতে আর একসাথে বসে তাদের মাঝ থেকে আরো কিছু কথা বাহির করতে, কিন্তু মহাদেবের শ্বশুর তাকে নিয়ে গেলে তার কোনোভাবেও সম্ভব না। আর সব ইনভেস্টিগেশনে ফিনিক্স বুঝতে পারে যে যে কুমারীকে খুন করেছে সে কুমারীর কাছেরই কেউ। কারণ রাতে একটা মেয়ে শুটিং সেটে একা কেনই বা দরজা খোলা রেখে থাকবে? কারণ কুমারী জানতো কেউ রুমে আসবে, আর কুমারী নিজেই কারো অপেক্ষায় ছিল। এর মাঝে ফিনিক্স এসে আয়াকে নিয়ে যায় তার রুম চেক করার জন্য, কারণ প্রথম থেকে এখন পর্যন্ত সে মার্ডার ওয়েপেন গুলি কোথাও পাওয়া যায়নি, কিংবা সে তোলা ছবিগুলো বা ছবির কোনো রিলও কোথাও পাওয়া যায়নি। পুরো শুটিং সেট চেক করা হলো, শুধু এই লকারটাই বাকি। তাই সে আয়াকে রিকোয়েস্ট করে সে যেন এই লকারটা খুলে দেয়। এরই মাঝে এক কনস্টেবল জানে ডিসি সাহেব এসেছে কুমার এবং কুমারের ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য। এরই মাঝে অফিসারের মনে পড়ে দারোয়ান বলেছিল যে রাতে খুন হয়েছিল ওই রাতে শুটিং সেটে দেবীর গাড়ি দেখেছিল। তাই দেবীর গাড়ি হয় দেবী চালিয়ে আসবে, না হয় ড্রাইভার আসবে, না হয় কুমার নিজেই সে গাড়ি চালিয়ে আসবে। আর ওই রাতে কুমারীকে যে খুন করেছিল সে চোখ বন্ধ করে খুন করেছে। যদি দেবী কিংবা তার ড্রাইভার খুন করে থাকে তবে তারা চোখ খোলা রেখে রাগের বশে অনেকগুলো গুলি করবে, কিন্তু এখানে তো চোখ বন্ধ করে মহাদেব নিজেই 2টা গুলি করেছে। তাই খুনি আর কেউ না, মহাদেব নিজে। কথা ওখানে উপস্থিত থাকা কেউ মানতে পারছিল না। তাই কুমারকে অ্যারেস্ট করা হলে বাবু অফিসারের কাছে খুব করে রিকোয়েস্ট করে গল্পের শেষ ক্লাইম্যাক্সটা যেন মহাদেবকে দিয়ে করতে দেওয়া হয়। কুমারী তো মারাই গিয়েছে, কিন্তু কুমারীর অভিনয়ে যেন কুমারী আমাদের সবার মাঝে বেঁচে থাকে। অফিসার কুমারীর জন্য মহাদেবকে তাই ছেড়ে দিয়ে গল্পের শেষ ক্লাইম্যাক্সে শ্যুটটুকু করতে দেয়। এখানে দেবী কুমারীর মতো মেকআপ নিয়ে গল্পের শেষ ক্লাইম্যাক্সে শ্যুটের জন্য মহাদেবের কোলে মরার মতো শুয়ে থাকে। ওখানে গল্পের শেষ ক্লাইম্যাক্সে শ্যুটটুকু শুরু হয় এবং মহাদেব এখানে দেবীকে কুমারী মনে করেই অভিনয় করতে থাকে। মহাদেব এখানে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি ওদিন জানতে চেয়েছিলে না আমি কার জন্য গান গেয়েছি? আমি শুধু তোমার জন্যই গান গেয়েছি। আমার জীবনে যখন কেউ ছিল না তখন শুধু তুমি ছিলে।
আমি শুধু তোমাকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি। এভাবে হ্যানত্যান অনেক কথা বলে সে কান্না করতে থাকে। মহাদেবের এমন কথাগুলো শুনে দেবী নিজেও কান্না করে ফেলে। ওখানে উপস্থিত থাকা সবাই শেষ মুহূর্তে কেমন যেন একদম ভেঙে পড়ে। অফিসার ফিনিক্সও বুঝতে পারে এখন মহাদেব কিছুতেই করতে পারে না, তাই সে মহাদেবকে ছেড়ে দেয়। আসলে সে অভিনয়ের মাধ্যমে মহাদেবের রিয়েকশনটা জানতে চেয়েছিল। এদিকে ডিসি সাহেব ফিনিক্সের এমন কর্মকাণ্ডের জন্য ফিনিক্সের উপর অনেক রাগ হয়ে যায়, যার জন্য এই কেসের তদন্তর ভার অ্যাসিস্ট্যান্ট অফিসার কানসাকে দিয়ে দেয়। এরপর পরে আয়াও তার সবটা ভুল বুঝতে পেরে মাপ চাওয়ার জন্য মহাদেবের কাছে চলে যায়। কুমারী প্রথম থেকেই চেয়েছিল মহাদেব আর আয়া যেন ঠিক আগের মতো সম্পর্ক হয়ে যায়, তারা যেন একে অপরের সাথে আবার কথা বলে। আয়া কাঁদতে কাঁদতে আরো বলে আয়া যদি তাদের সম্পর্ক মেনে নিত হয়তো আজকে কুমারী বেঁচে থাকতো। ঠিক এখানে এসে গল্পের ক্লাইম্যাক্স চেঞ্জ হয়ে যায়। মহাদেব তখনই জানায় যে ওই রাতে আর কেউ না, মহাদেবী কুমারীকে খুন করেছিল। সে কুমারীকে এতই ভালোবাসেছিল যে সে কুমারীর ভোলা ভোলা চেহারা বিশ্বাস করে নিয়েছিল। সে কুমারীকে মারার সময় কুমারীর চোখের দিকে পর্যন্ত তাকাতে পারেনি। সে আয়া আর কুমারীর প্ল্যান সম্পর্কে আগেই সবটা জেনে গিয়েছিল। দিন যখন তার শ্বশুর সাথে রাগ করে চলে আসছিল তখন এসে সে কুমারীর রুমে তাদের পার্সোনাল এই ছবিগুলো পেয়ে যায় এবং আয়ার লকার চেক করে ওখানেও তাদের অনেকগুলো পার্সোনাল ছবি, রিলস এবং একটা ক্যাসেট পায়, যা সে বাসায় গিয়ে চালু করে তাদের ভয়ানক প্ল্যান সম্পর্কে জানতে পারে। আয়া হাসতে হাসতে বলতে থাকে, আমরা যদি আমার আর মহাদেবের ছবিগুলো পাবলিকলি সবাইকে দেখিয়ে দিই আর আমার প্রেগনেন্সি সম্পর্কে সবাইকে জানাই তাহলে আর মহাদেবের কোনো সম্মান থাকবে না। এসব জানার পরও আমি কুমারীকে লাস্ট সুযোগ দিয়েছিলাম। কুমারী আপনাকে আমার আর তার কথা বলেছিল কিনা? কুমারী ওই দিনও অস্বীকার করেছে। আমি বারবার তার সহজ সরল চেহারা এবং তার চোখের মায়া পড়েছি, তাকে ভালোবেসেছি, তাকে বিশ্বাস করেছি, তাই ওই রাতে নিজের হাতে তাকে আমি গুলি করে মেরেছি। এই যে এত ঘটনাগুলো ঘটালো সে তার কোনো কিছুরই প্রমাণ রাখেনি, উল্টা আয়ারই জুতা পরে আয়ারই কোট পরে সে কুমারীকে খুন করেছে আয়াকে ফাঁসানোর জন্য। তার মানে এখন সমস্ত এভিডেন্স এবং পুলিশের চোখে একমাত্র খুনি হলো আয়া। এদিকে ফ্ল্যাশব্যাকে আয়া মহাদেবকে বলা একটা উপদেশের কথা মনে পড়ে, কখনো মিথ্যা এবং অন্যায় আশ্রয় নিয়ে কেউ উপরে উঠতে পারে না। এখানে আয়া কেন জানি মহাদেবকে কিছুই না বলে শুধু মহাদেবকে দোয়া করে চলে যায় আর যাওয়ার আগে খুব নরম সুরে বলতে থাকে, তুমি যদি ওই ক্যাসেটটা পুরোটা শুনতা তাহলে হয়তো আজকে কুমারী আমাদের মাঝে থাকতো। ছোট থেকে পিতার মতো মহাদেবকে আর কুমারকে সে বড় করেছিল, অভিনয় জগতে এনেছিল, কিন্তু তার জেদ অহংকারের জন্য আজকে কুমারী মারা গেল। অন্যদিকে মহাদেবও হয়তো বা কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে। এমন নানা রকম অপরাধ বোধ থেকে আয়া নিজের মাথা নিজে গান শুট করে মারা যায়। তার মানে ওদিন যে গুলি দিয়ে গুলি করা হয়েছিল সে গুলিটা আয়ার কাছেই ছিল, কিন্তু আয়া জানতো না কুমারীকে কে খুন করেছে। তাই সে শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল এবং গুলিটা নিজের কাছেই রেখেছিল। এরই মাঝে অফিসার ফিনিক্স এসে মহাদেবকে বলে, আমি শুরু থেকেই জানতাম এই খুনটা তুমিই করেছো, কারণ এই প্রথম কোনো লাশ দেখেছি যার চোখ বলছিল সে অনেক হাস্যোজ্জ্বল ছিল। মানে সে মৃত্যুর পূর্বে তার কোনো কাছেরই লোক দেখেছিল, হয়তোবা তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সে মনে করেছে। কুমারী, আয়া, অফিসার সবাই কথা ভাবতে ভাবতে মহাদেব বাসায় গিয়েই ক্যাসেটটা আবার চালু করে। ওই দিন রাগের বসে পুরো ক্যাসেটটা না শুনলেও আজকে সে পুরো ক্যাসেটটাই শুনে, যেখানে শোনা যাচ্ছিল কুমারী হাসতে হাসতে বলছিল, এই ছবিগুলো আমি আমার কাছে যত্ন সহকারে রেখে দিব, আর তুমি চাচ্ছ আমি ওকে অপমান করে কথা বলি? তাই আমি তো হাসি খুশি ভাবে তোমাকে আর তাকে নিয়ে একসাথে থাকতে চাই, আর আমার প্রেগনেন্সির কথা যদি তাকে বলি দেখবো সে সবকিছু থেকে আমাকে আগলাইয়া রাখবে। তখনই আয়া কুমারীকে ধমক দিয়ে বলে, দেখবা মহাদেব তোমাকে ঠকাবে। কিন্তু কুমারী আয়াকে বলে তা কখনই মহাদেব করতে পারবে না, সে আমাকে অনেক ভালোবাসে। নিজের প্রিয় মানুষের বিশ্বাস ভেঙেছে, আবার নিজের হাতে নিজের সন্তানের খুন করেছে, প্রিয় মানুষের খুন করেছে। এগুলোর কথা ভাবতে ভাবতে মহাদেব আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। একটা সময় সে আয়নার দিকে তাকায়, জোরে তার মাথাটা আয়নাতে বাড়ি দেয় এবং অনেক রক্তপাত হওয়ার কারণে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে যতই যা বলি, পরকীয়ার সম্পর্কে শেষ পরিণত হয়তো বা এমনই হয়। আচ্ছা যা, এর অনেকক্ষণ পরে মহাদেবের জ্ঞান ফিরতে মহাদেব তার কপালের রক্তগুলো মুছে নেয়। আসলে তার ভিতরের এই অপরাধ ভোটটুকুই এখন তাকে তার জীবনে কুরে কুরে খাবে। এরপরের দৃশ্যে দেখানো হয় ডিরেক্টর আয়ার স্বপ্নের মুভি শান্তা পাবলিশড হয়েছে এবং তা অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আয়ার কথা মতোই মুভির মূল ফোকাসেই ছিল কুমারী, অপরাধ বোধ আর মিথ্যা জনপ্রিয়তা, এই নিয়ে গল্পটা এখানে শেষ হয়।